আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে কৃষি উন্নয়ন টিভির এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে কৃষি উন্নয়ন টিভির পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এমন একটি ফার্মে চলে এসেছি। এটা হচ্ছে অর্গানিক ফার্ম, সেটা হচ্ছে ভার্মিক কম্পোস্টের একটি ফার্ম। আমরা এখন বন্ধু ভার্মিক কম্পোস্টে অবস্থান করছি। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে ভার্মিক কম্পোস্ট সার তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, বাজারজাত করা হয়, এমনকি এখান থেকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এ টু জেড সবকিছু থাকবে এই প্রতিবেদন জুড়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দর্শক, এখন আমরা এই বন্ধু ভার্মিক কম্পোস্টের যে হচ্ছে প্রধান উদ্যোক্তা আমাদের শফি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। শফিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কথা অনেক শুনেছি আমি এই দামোদরায় এসে। আমার এই বন্ধু ভার্মিক কম্পোস্টের কারখানাটি দর্শনা থানার পার্কস্টপুর মদনা ইউনিয়নের পার্কস্টপুর গ্রামে অবস্থিত। এটা আপনি শুরু করছেন কত বছর আগে? এটা শুরু করছি আপনার 2021 সালের শুরুর দিকে। এখানকার কৃষি যে কর্মকর্তা ছিল আজহারুল ভাই, ওনারা আমাদেরকে আর কি বললো, আজহারুল ভাই তো এখনো আপনাদের আমাদের ব্লক সুপারভাইজার হিসেবে আছেন। তো এরকম মানে বললো যে ভাই, এখানে আপনি যদি জৈব সারের এই ইয়েটা করতেন, এলাকার মানুষজনের আপনার সারের ঘাটতি পাশাপাশি মানুষজন আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করে আমাদের জমির উর্বর শক্তিটা কমে যাচ্ছে, আমরা যদি মানুষকে জৈব সারে উদ্বুদ্ধ করতে পারি, রাসায়নিক সার ব্যবহার কমে আসবে, পাশাপাশি মাটির উর্বর শক্তি বেড়ে যাবে। এবং এখানে আমরা একটা অ্যাকচুয়াল ন্যাচারাল জিনিস, আপনি যেটা ফসল বলেন, আপনি ফল বলেন বা শাকসবজি বলেন, এগুলো হলো বিষ মুক্ত পাবে আর কি, রাসায়নিক মুক্ত পাবে, যেটা অর্গানিক হবে। জি, এই প্রশিক্ষণটা আপনি কোথা থেকে, কাদের মাধ্যমে নিলেন? এটা কি আমাদের উপজেলা থেকে নিছেন? উপজেলা কৃষি কর্মকর্তাদের কাছে? আমি উপজেলা কৃষি কর্মকর্তাদেরকে কাছে, ওনাদের কাছে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আমাদের এলাকায় আপনার মদনা, হৈবতপুর, বিভিন্ন জায়গায় যেখানে আপনার এই যে কেঁচো সারটা, জৈব সার কেঁচো সারটা যেখানে যেখানে উৎপাদন হতো, আমি ওখানে বিভিন্ন জায়গায় গেছি। আসলে ওরা কিভাবে সারটা উৎপাদন করে, এর প্রক্রিয়া করে, কিভাবে যত্ন পরিচর্যা করে, এগুলো আমি দেখে দেখে ওদের কাছ থেকে শিখেছি। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি আপনার এই যে ইয়েটা করেছেন, আপনার যে ফার্মটা করছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফার্মটা কত শতক জায়গার উপর শুরু করছেন? এটা আপনার 5 শতক জায়গার মতো। 5 শতক জায়গা? এখানে জায়গা এটা 5 শতকের মতো। সেখানে আপনার আমার যে গোবরের যে বাইরের থেকে মিলে পুরো 6-7 শতক জমির উপর। এই জায়গাটায় হাউস আছে কয়টা? এখানে হাউস আছে আপনার 45টা। 45টা? জি। একটা হাউসের দৈর্ঘ্য প্রস্থ কত? একটা হাউসে হলো আপনার 6 ফিট আর 3 ফিট। 6 ফিট 3 ফিট। উচ্চতা? আর উচ্চতা হলো আপনার 1.5 ফিটের একটু বেশি। 1.5 ফিটের একটু বেশি। আচ্ছা, এখানে আপনি গোবরগুলো প্রথমে নিয়ে আসার পর কি মানে কোন প্রক্রিয়া কাজগুলি করেন? আসলে আপনার কেঁচো আপনার কোনো ময়লা গোবর খাবে না, মানে টাটকা গোবর, যেটা আপনার পরিষ্কার গোবর হতে হবে। আমরা মূলত আমার নিজেরও গরু ছিল, এখন গরুগুলো বিক্রি করে দিয়েছি। এখানে আপনার আমাদের দর্শন এলাকায়, আমাদের শামপুর, মদনায়, বিভিন্ন জায়গায় আপনার বড় বড় মানে গরুর ফার্ম আছে। তো আমরা ওদের কাছ থেকে তো যখন নেই, এরা হলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোবরগুলো রাখে। এগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার এই যে শীতের সিজনেই গোবরগুলো আর কি আমরা ক্যারি করে নিয়ে আসি। এই সময় গোবরগুলো একটু শুকনো থাকে, আমরা নিয়ে আসার পরে আমাদের যে গোবর রাখার যে চেম্বার আছে, ওখানে দেওয়ার পরে এতে আমরা এই যে কতদিন রাখেন কাঁচা গোবরটা ওখানে নিয়ে আসার পর? কাঁচা গোবর নিয়ে আসার পরে যে ট্রাইকস পাউডার আছে, যেটা জৈব ট্রাইকো পাউডার বলে ওটাকে। ট্রাইকো পাউডার বলে? জি, ট্রাইকো পাউডার। ওটা আপনি আমাদের সংগ্রহ করেন? আমাদের কৃষি অফিসার মহোদয় যারা এসেছিল আর কি, দামোদা, তারপরে আমাদের বর্তমান যারা আছেন, মানে ওনারা আমাকে এটা বলেছে যে ভাই, আপনি গোবরে এই ট্রাইকো পাউডার দিলে আপনি দুটো উপকার পাবেন। একটা হলো যেটা দ্রুত কিছুর যে গোবরের যে রসটা, এটা হলো শুকিয়ে ফেলায়, পাশাপাশি এখান থেকে যে সারটা উৎপাদন হবে সেটা হলো আপনার ছত্রাক মুক্ত হবে। আচ্ছা, তো ভালো একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের। এটা আমি অতিরিক্ত খরচ করি আর কি। এটা শুধু আমার সারের গুণগত মানটা ভালো রাখার জন্য এবং চাষিদের আসলে যাতে না ঠকে। এটা কেজি কেমন? এটা কেজি আমি বিক্রি করছি আপনার 12 টাকা, 12.5 টাকা। না, পাউডারটা আপনার হলো প্রথমে নিত 400 টাকা কেজি।
এখন হলো আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। জি 600 টাকা কেজি। ওই পাউডারটা আপনি কত কেজি গোবরের ভিতরে দেন? এই পাউডারটা হলো আমি 2 পাওয়ার টলির গোবরে হাফ কেজি করে টাইকো পাউডার দিই। টাইকো পাউডার দিয়ে এটাকে ছিটায় রেখে দেন? না এটা হলো আপনার পানিতে গুলে যখন গোবর ফেলে ওতে ছিটিয়ে দিই। ছিটায় দেন। আচ্ছা গোবরটা হচ্ছে কতদিন যাবত থাকে ওই পাউডারটা দেওয়ার পর? গোবরটা আপনার আমি 15 থেকে 20 দিন এটা হলো আপনার ঢেকে রাখি। ঢেকে রাখার পরে মোটামুটি গোবরের রসটা একটু কমে আসে, তখন এটা আমি আপনার লেবার নিয়ে হদে দিই। হদে দেওয়ার পরে এটা হলো আপনার পানি দিতে হয়। পানি কয়দিন পর দিতে হয়? না, গোবরে আপনার কেঁচো দেওয়ার আগে এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে যখন 2-3 দিন আবার একটু নাড়াচাড়া করে এটাতে আমি হলো যে আপনার এর থেকে যে কেঁচো আছে, মানে 15 দিন পরে নাকি 1 সপ্তাহ পরে? মানে ওখানে থাকলো 15 দিন। না, ওখানে তো 15-20 দিন থাকে। তারপরে এই হাউজে নিয়ে আসে আরো 1 সপ্তাহ। হাউজে নিয়ে এসে আরো 1 সপ্তাহ, তাহলে 15 আর 7 প্রায় মানে 21-22 দিন। জি। তারপরে আপনি কেঁচো এক জায়গা থেকে একটা হাউস থেকে উঠে ওখানে দিয়ে দিলেন? জি। আচ্ছা। আর এতে ঝুঁকির কথা বলছেন, এখানে ঝুঁকি হলো মূলত এর হলো পিঁপড়ে হলো 1 নম্বর শত্রু। পিঁপড়া দমনে কি ব্যবস্থা নিয়েছেন? পিঁপড়া আপনার এতে পিঁপড়া চাক করলে পারে আপনার ওই একটা হদে যদি আপনার পিঁপড়ে চাক করে, আমরা তো জানি গোবরের ভিতরে পিঁপড়া বাসা করে। যে পিঁপড়া থাকে, আমরা যেখান থেকে মূলত গোবর গুলো নেই সেগুলো আগেই দেখি যে সেখানে পিঁপড়া থাকে না। হ্যাঁ, ফার্মের থেকে নেই। পাশাপাশি যদি পিঁপড়া থাকে তো আমার যে একটা কীটনাশক আছে পিঁপড়া মারার, তো পানিতে স্প্রে করে আমরা এই যে সাইডে দিয়ে আর বিভিন্ন ফার্মের সাইডে আগে দিয়ে দিই। এটা এমন মানে একটা গন্ধ আছে যে পিঁপড়ে আর আসে না। দর্শক এখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন পাচ্ছেন। প্রথমত ছত্রাকনাশক যে পাউডারটা সেটা খেয়াল করবেন। আর মূলত যদি A to Z সবকিছু গুছিয়ে আপনাদের জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পাশে চুয়াডাঙ্গা জেলার ভেতরে আমাদের বন্ধু ভার্মি কম্পোস্ট কিন্তু আপনাদের পাশে আছে। আপনারা চাইলে এখান থেকে এসে পরামর্শ নিতে পারবেন। ভাই আপনার এখান থেকে আসলে তো কেসও এখান থেকে কিনতে পারবে, তাই তো? ভাই কেসও কিনতে পারবে। আমি দর্শক এখন আমরা আমাদের এই শফিউল্লাহ ভাইয়ের কাছে জানার চেষ্টা করব এখান থেকে কতজন লোক তার এখানে প্রতিনিয়ত কাজ করে, কত টাকা তার ইনভেস্ট হয় মাসিক, আর কত টাকা ইনকাম হয়, এই বিষয়টা একটু আপনাদের জানানোর চেষ্টা করবো। মূলত আমার এখানে আপনার যে 45টা চেম্বার আছে, 45টা চেম্বারে আমার 30 টলি গোবর লাগে। 30 টলি গোবর আমি এখানে আগে 1000 টাকা করে টলি কিনতাম, এখন আপনার 1100, তারপর এখন 1200 টাকা করে কিনি। আর এগুলো আপনার টোটালি আমার হদে দিতে এগুলোতে আপনার 7-8টা লেবার লাগে, 500 টাকা করে হাজিরা। টোটালি আমার এক চালানে আপনার খরচ হয় লেবার দিয়ে বস্তা দিয়ে আপনার বিভিন্ন সময় ইয়ে করে দেখা যাচ্ছে আপনার 75 থেকে 80,000 টাকা মতো মাসিক কস্ট। এটা লেবার এক চালান বলতে কি, এক চালান উঠতে আমার হলো 3 মাস 2-5 দিন সময় লাগে। 3 মাস 2-5 দিন। 3 মাস 2-5 দিন টোটাল কস্টিং আসতেছে কত? 70-75,000 টাকা। 75-80,000 টাকা। 75,000 টাকা। এখানে যদি আপনার হচ্ছে তাহলে আপনার ইয়ে কত হচ্ছে, বিক্রি করতেছেন কত টাকা, মানে কত টন? এটা হলো আপনার এখান থেকে ন্যূনতম আমার সার আসবে 17-18 টন। 17-18 টন। আপনার হচ্ছে 1 টন সারের দাম কত টাকা? আমি যারা টন ধরে নাই তাদের কাছে আমি হলো আপনার মানে আপনি কেমন ধরে বিক্রি করেন সেটা বলুন। আমি আপনার 12,500 টাকা টন বেশি। 12,500 টাকা 17 টন, তাই তো? জি 12,500 টাকা, তাহলে 2,12,500 টাকা। জি। আর খরচ করলেন তাহলে কত টাকা? 75-80,000। 80,000 টাকা বাস। 80,000 টাকা, 1,32,500 টাকা। দর্শক এখানে 3 মাসে যদি আমরা হিসাব করি তাহলে আসবে 44,166 টাকা। দর্শক এই 5 শতক জায়গায় কেউ যদি ভার্মি কম্পোস্টের একটি প্রজেক্ট চালু করতে পারেন, এখানে মিনিমাম 5 থেকে 7 জন লোকের কর্মসংস্থান হবে। এখানে 70 থেকে 80,000 টাকা ব্যয়ে আপনারা যে প্রজেক্টটি তৈরি করবেন এই প্রজেক্ট থেকে মিনিমাম আপনার 1,32,500 টাকা মতো প্রফিট আসবে। এটা আমরা কৃষকদের তথ্য মতে পেলাম, যা উদ্যোক্তা তার তথ্য মতে পেয়েছি। এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, যেহেতু 3 মাসের প্রজেক্ট, তাহলে আসে প্রত্যেক মাসে 44,166 টাকা। দর্শক এটা কিন্তু এই অর্গানিক ফার্মিং করে আমাদের তো নিরাপদ খাদ্যের একটা নিশ্চয়তা হচ্ছে, সাধারণ চাষিদের উপকার হচ্ছে। ক্রয় ক্ষমতার ভেতরে অনলি 10 থেকে 12 টাকার ভেতরে কিন্তু সারটা ক্রয় করা যাচ্ছে। তার থেকেও কিন্তু যে উদ্যোক্তা সে কিন্তু প্রত্যেক মাসে 40,000 টাকা প্লাস ইনকাম করছে। দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হচ্ছেন বা অনুপ্রাণিত হবেন, অবশ্যই আমরা চাই বাংলাদেশে অর্গানিক এরকম ফার্মিং হোক, কেঁচো সারের ফার্মিং হোক, যাতে করে আমরা নিরাপদ খাদ্যটা পাই, কীটনাশকের ব্যবহারটা জানি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। এর উদ্দেশ্যও কিন্তু আমাদের এই ভিডিওটা আজকে করা আপনাদের জন্য। তো দর্শক আপনারা আমার এই শফিউল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। সে অনেক অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছে,
যার মাধ্যমে বেকার লোকদের কর্মসংস্থান হচ্ছে, আর তার নিজের তো কর্মসংস্থান। এই জায়গাটায় আপনি কতদিন যাবত কাজ করেন? আমি ঘরে 1 বছর মতন কাজ করছি। এক বছর এর কাজ আগে এটা রয়েছে অনেকদিন যাবত। আপনারা এখানে কতজন হচ্ছে কাজ করেন? আমরা এখানে 7 জনে কাজ করি। 7 জন কাজ 7 জন। করেন না? আপনাদের পারিশ্রমিক কেমন দেয়? আমাদের পারিশ্রমিক 500 করে হাজিরা দেয়। 500 করে হাজিরা 500 দেয় করে না? হাজিরা দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাটায় আপনারা দৈনিক থেকে প্রতিদিনই কাজ হয়? হ্যাঁ, প্রতিদিন কাজ করতে হয়। দেখা যাচ্ছে কি এই নাড়াচাড়া করা, এটা ওটা করা, এগুলো আমাদের করা লাগে আর কি। এই জায়গাটায় আপনার হ্যাঁ। কাজ কি, মানে আপনি কি আমার করেন? কাজ হচ্ছে কি এগুলো হাটকে দিয়া, তারপরে হচ্ছে কি আপনার গোবর লোড করে দিয়া, গোবর নিয়ে আসা। আচ্ছা, এই সৈফুল্লাহ ভাই যে এরকম একটা কার্যক্রম হাতে নিয়েছে, এই বিষয় নিয়ে দিয়ে কথা আপনার দর্শকদের উদ্দেশ্যে। এটা যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো হয়েছে, কারণ এটা আরো যদি একটু বাড়ে তাহলে আরো ভালো হবে। আচ্ছা, আপনার কর্মচারীও বেশি খাটবে সমস্যা নেই। না, আর এটা আপনার সবচেয়ে ভালো। আর এটা এই সারে খুব টান, এই সারে আপনার যে একবার চাষে যাবে জমিতে সে কিনে চলে আসে। তাহলে আপনাদের এই অঞ্চলে এটার মোটামুটি ভালো চাহিদা। হ্যাঁ, আপনার ইউনিয়নের মধ্যে এটা সবচেয়ে ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, পারকৃষ্ণপুর ব্লক, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন। তো আজকে আমরা এসেছি বন্ধু ভার্মি কম্পোস্ট স্বত্বাধিকারী মোহাম্মদ শফিউল্লাহ শফি ভাই। তো এইটা যখন প্রথম শুরু হয় 2021 সালে, আমি এখানে 2015 সাল থেকে কর্মরত আছি। তো 21 সালে ভাই একদিন বললেন যে এই তো এইভাবে চলছে, তো কি করা যায় যাতে নিজেদের এলাকায় মানে কৃষকদের উন্নয়নে কি করা যায়। আমি তখন বললাম যে হচ্ছে দেখেন, ভার্মি কম্পোস্ট এইটা যদি কিছু কম্পোস্ট করেন তাহলে কিন্তু এটা আপনি নিজে লাভবান হবেন এবং আমাদের এলাকার কৃষক ভাইরা উপকৃত হবে। তারপর আরেকটা বিষয়, এই যে গোবর যত্রতত্র পড়ে থাকে, এইটাই এই গোবর কেঁচোর প্রধান খাবার কিন্তু গোবর। আর এইটাই দেখেন, গোবর ভার্মি কম্পোস্ট 10 টাকা কেজি, তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনি গোবর 10 টাকা কেজি বিক্রি করতে পারছেন। তার কারণ কেঁচো গোবরটা খেয়ে পায়খানা করছে, ওইটাই ভার্মি কম্পোস্ট। তো তারপর পরই ভাই সিদ্ধান্ত নেন যে হচ্ছে একটা শেড করবে। আমিও সব বলছিলাম ছোট করেই করতে, তো ভাই চিন্তা করেছে করবো যেহেতু বড় করেই করি। তারপর যাই একটা বিশাল বড় একটা শেড তৈরি করেছে। এখানে একবারে হচ্ছে 4 টন মাল একবারে মানে রেডি করা যাবে। এটা প্রত্যেকটা চেম্বার এখানে 3 ফিট বাই গভীরতাও ওরকম হচ্ছে। মানে শুরুর দিক থেকে আর কি আপনি ভাইকে বিভিন্ন রকম তথ্য দিয়ে পরামর্শ দিয়ে হেল্প করেছেন, শুরু থেকে আসি। তারপরে এইখানে আমাদের কাছে যেসব চাষি ভাইরা পরামর্শ নেয়, আমরা বলি যে ওখানে একটা পিওর মানে কেঁচো সারটা পাওয়া যাবে। আপনারা জানেন যে বর্তমান যুগ চ্যালেঞ্জের যুগ। আমরা অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে করতে এমন একটা অবস্থায় চলে এসেছি যে আমাদের এই মাটিগুলো কিন্তু এখন ফসল উৎপাদন অনুপযোগী হয়ে পড়ছে। তা আসলে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এখন জৈব সার। আপনারা জানেন যে জৈব সারটা হচ্ছে বলে মাটির প্রাণ। আমরা দেখছি যে একটা জমিতে ফসল যদি সঠিকভাবে সঠিক ফলন দিতে হয় তাহলে কমপক্ষে 5% আমাদের জৈব পদার্থ থাকতে হবে। কিন্তু আমরা গবেষণা করে দেখছি, মাটি পরীক্ষা করে, যে একটা জমিতে বর্তমানে জৈব পদার্থের পরিমাণ 1%-এরও নিচে। তাহলে আপনি চিন্তা করেন, যেখানে 5% থাকা উচিত সেই ক্ষেত্রে 1%-এর নিচে, তাহলে কত ভয়ানক একটা কথা। আপনারা জানেন যে আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করি, আসলে রাসায়নিক সারের কাজ কি? রাসায়নিক সার তো সরাসরি ফসল খাবে না, ওটা খাবার হিসেবে তৈরি করতে হবে। আর ওই খাবার তৈরি করার মেন যে ভূমিকা, সেটা হচ্ছে এক ধরনের জৈব অণুজীব, সেটা মাত্র থাকে শুধুমাত্র এই জৈব সারে। এর জন্য আমাদের জমিতে জৈব সার ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি এর তুলনায় অনেক কম। 1% জমিতে আমরা 3.5 কেজি, মানে আপনার 1 বিঘার জন্য 50 কেজির প্যাকেট 2টা, 100 কেজি ব্যবহার করলেই আমার ওই জমি থেকে আমরা কাঙ্ক্ষিত মানের এবং নিরাপদ সবজি বা ফসল উৎপাদন করতে সক্ষম হবে। হয়েছে আরেকটা কথা বলে রাখি, ভাই কিন্তু সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে অলওয়েজ ব্যস্ত রাখার চেষ্টা করে, যেটা এখানে আসার পর আমরা বুঝতে পেরেছি। ভাইয়ের জন্য দোয়া করবেন, আগামী দিনের জন্য ভাই যেন এই অঞ্চলের মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিতে পারে, তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।